audio novel. Like, comment, share and subscribe our channel. আসসালামু আলাইকুম। এখন বলবো ইলমা বিহরুজের লেখা উপন্যাস আমি পদ্মজা, পর্ব ৩, পাঠে আমি মারিয়া। আপা, স্কুলে যাবে না? পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করলো। যাব, তাড়াতাড়ি করো। তাড়া দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো। পদ্মজা বাড়ির পিছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে। এই নদীর নাম মাদিনী, ছদ্মনাম। গ্রীষ্মকাল বিদায়ে ৩ সপ্তাহ চলছে। এখন বর্ষাকাল। মাদিনীর জলে কানায় কানায় ভরে উঠেছে। সে যেন স্রোতের টলমল। ঘোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে। উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা। পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ লাগে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে। মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে। লঞ্চ দেখে 1 মাস আগের ঘটনা মনে পড়ল তার। সেদিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেল। যা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। এরপর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসলো। তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢোকে। হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই। আপা, আপা জবাব দিল পদ্মজা। পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো। আপা। হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন। কি হয়েছে? হিমেল হেমলতাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। আপা, ভাইজান খুন হয়েছে। রাইতে কে জানি মায়েরা ফেলাই ছেড়ে আপা। হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল। পদ্মজা তৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো। হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন, অথচ তার চমকানোর কথা ছিল না। নাকি হিমেলের সামনে অভিনয়? প্রেমাকে ওদিকে আসতে দিস না পদ্ম, আমি আসছি। হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান। হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ছেলেটা বোকাশোকা, জন্মগত প্রতিবন্ধী। 22 বছরের হিমেল এখনো শিশুদের মতো আচরণ করে। কথায় কথায় খুব কাঁদে। সেখানে তার ভাই খুন হয়েছে। 1 মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে। তাই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে। তবুও এখন ভয় পাচ্ছে খুব। পুলিশ কি এসেছে? মাকে কি ধরে নিয়ে যাবে? ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক করে উঠল। গ্রামের কাছেই শহর থানা। পুলিশ নিশ্চয়ই চলে এসেছে। পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল। সে ঘামছে খুব। নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে। তার মনে হচ্ছে সেও খুন হবে। খুব বেশি ভীতু পূর্ণা। পদ্মজার শরীর কাঁপতে থাকে। চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা। মাথায় ওনার আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, পেমারে দেখে রাখিস বোন। বাড়ি ভর্তি মানুষ, আরো মানুষ আসছে। হেমলতা মানুষজনকে ঠেলে হানিফুর লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। তখন ফর্সা রঙের 2 জন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার ওপর। আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন। খেয়াল করে দেখেন 2 জন মহিলায় তার মা আর বোন। তারা হাউমাউ করে কাঁদছে, কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না। ব্যাপারটা লোকচক্ষু ঠেকাচ্ছে না। একটু কি কান্নার অভিনয় করা উচিত? হানিফের মৃত দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে। হেমলতা তা দেখে শান্তি লাগছে। এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি। পদ্মজা সেখানে উপস্থিত হয়। হেমলতার নজরে পড়ে। ভীতু চোখে মায়ের চোখের দিক তাকালো পদ্মজা। হেমলতা ভুরু কুটকিয়ে আবার স্বাভাবিক করে নেন। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি। তার দিকে এত মানুষ। পদ্মজাকে এদিক ওদিক উকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন। চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন। পদ্মজা দ্রুত ওড়নার আঁচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল। তার মা চান না সে কখনো এত মানুষের সামনে থাকুক। হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজার গোয়ালঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো। জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল। লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে। এরপর নদীতে ফেলে দেওয়া হয়। লঞ্চ ঘাটে লাশ ভাসে। হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল।
মানুষের ভিড়ও কমে গেছে। হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন। পদ্মজা গুটি গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন। সে হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা। তিনি কিছু একটা ভেবে নেন। হেমলতার কাছে এসে কিরমির করে বললেন, তুই খুন করছোস? তোমার কেন মনে হচ্ছে এমন? হেমলতার কণ্ঠ স্বাভাবিক, অথচ পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব। যদি নানু পুলিশকে বলে দেয়, পুলিশও তার মাকে নিয়ে যাবে। কাল কাল ওই রাতে তুই আইছিলি হানিফের ঘরে, আমি দেখি নাই? রাগে কাঁপছেন মঞ্জুরা। হেমলতা নির্বিকার স্বীকারোক্তি। কেন মারলি আমার ছেড়ারে? তোর কি ক্ষতি কর? আসছে বলে আমি খুন করেছি? এত রাতে তুই তার কাছে আর কি দরকারে আইবি? আমি তাকে মারতে যাব কেন? মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে। হেমলতার চোখ মুখ শক্ত। নিঃশব্দতা কাটিয়ে মঞ্জুরার চেঁচিয়ে উঠলেন, পুলিশের কাছে যাবো আমি। পদ্মজা কেঁদে উঠল, অস্পষ্ট কণ্ঠে বলল, না এমন করো না। হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন, আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা, ফল খুব খারাপ হবে। পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন। মঞ্জুরা সবসময়ই হেমলতাকে ভয় পান। তিনি চুপসে যান, শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন। পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে। মায়ের অতীতে কি ঘটেছে? কেন তিনি এমন কাঠখোট্টা? ছেলের খুনিকে কোনো মা ছেড়ে দেয়? নানু কেন ছাড়লেন? মেয়ে বলে নাকি অন্য কারণ? কোনো উত্তর নেই। এসব ভাবলে উল্টো মাথা ব্যথা ধরে। অন্য ৮-১০টা পরিবারের মতো কেন না তারা? নাকি গোপনে সব পরিবারেই এমন জটিলতা আছে? প্রশ্ন হাজারটা, উত্তর কোথায়? সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্ন স্বরে পদ্মজাকে বললেন, পদ্ম, জি আম্মা, আমি হানিফকে খুন করিনি। কারা করেছে তাও জানি না। কথাটি শুনে পদ্মজা খুব চমকায়। তার মা মিথ্যা বলে না। তাহলে কারা খুন করলো? পদ্মজা প্রশ্ন করলো, তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলাম মা? হেমলতা জবাব দেননি। খাওয়া ছেড়ে উঠে যান। পদ্মজার ভাবনার সুতো কাটলো কারো পায়ের আওয়াজ শুনে। ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল। মোর্শেদ পদ্মজাকে ঘাটে বসে, এই ছেড়ি যা এখান থেকে। পদ্মজার কান্না পায়, খুব খারাপ লাগে। নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতরে চলে যায়। কয়েক মাস পর পদ্মজার ম্যাট্রিক পরীক্ষা। ৩ বোন বই নিয়ে সড়কে উঠল। পদ্মজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা। পূর্ণা এক নাগাড়ে বকবক করে যাচ্ছে। স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে জোরে জোরে হাসছে। মেয়েটার হাসির রোগ আছে বোধহয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মজা বারবার বলছে, আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে, চুপ কর না। তবুও পূর্ণা হাসছে। বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে। তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে। পদ্ম খাড়া। পদ্মজা ক্ষেতের দিকে তাকালো। লাবণ্য ক্ষেতের আল ভেঙে দৌড়ে আসছে। লাবণ্য আর পদ্মজা একই শ্রেণীতে পড়ে। লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকলো। শান্ত হওয়ার পর 4 জন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। বাংলা পড়া শিখে এসেছি আজ। পদ্ম প্রশ্ন আগ্রহ করে লাবণ্য বলল, আরে ছেড়ি, বাড়িতে শুদ্ধ কথা কইলে বাইরেও কইতে হইব নাকি? আমি আঞ্চলিক ভাষা পারি না। লাবণ্য অসন্তোষ প্রকাশ করলো। সে অলন্দপুরের মাতাব্বর বাড়ির মেয়ে। তাদের বাড়িতে সবাই শিক্ষিত, তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে। পরিবারের 2-3 জন সদস্য ছাড়া। আর পদ্মজা 14 গোষ্ঠী মূর্খ, 2-3 জন ছাড়া। তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না। সত্যি আমি পারি না। ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন, উনি বলে। তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পায়। পূর্ণা তো পারে, আমার চেষ্টা করতে ইচ্ছা হয় না। আচ্ছা বাদ দে,
শুন, কাল আমার বাড়িতে নায়ক নায়িকা আইব। পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করল, কেন আসবো? কোন নায়ক? শুটিং করতে। ছবির শুটিং? পদ্মজা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না। পূর্ণা খুব আগ্রহ বোধ করছে। সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে শিল্পীদের প্রতি তার আগ্রহ। নায়ক নায়িকা? বল না লাবণ্য আপা, দাঁড়া মনে করি। পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। লাবণ্য চোখ বুজে মনে করার চেষ্টা করলো। এরপর মনে হইতেই বলল, লিখন শাহ আর চিত্রা দেবী। তুমি আমার ছবির নায়ক নায়িকা। স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করলো। মূল বক্তব্য ছিল লিখন শাহ।